দেওয়া বক্তব্য আসলে আমরা ও বক্তব্য না তার টেলিফোনের কথোপকথনের যেটা অনেক টেলিভিশন আজকে শুনিয়েছে। আমি বলছি যে সকলের বিরুদ্ধে যে সঠিক মামলা হচ্ছে তা আমি বলছি না, কিন্তু মামলা যতগুলি হচ্ছে কেউ যদি হুকুম দেয় যে ফটিকছড়ি স্টাইল আন্দোলন করতে হবে আর তার প্রেক্ষিতে মানুষ খুন হয়, তাহলে যিনি হুকুম দিচ্ছেন ডেফিনেটলি হুকুমের আসামি। আমার মনে হয় অ্যাডভোকেট আহমেদ আজম খান বিভিন্ন বিষয়ে আপনার কাছে আসছে, আপনি এগুলি নিয়ে সবগুলি নিয়ে কথা বলুন। আমরা একটা বিরতি নিয়ে এসে আপনাকে বড় করে শুনি, আমরা ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিরতির আগে বেশ কিছু বিষয় আলোচনা আসছিল। আপনি যদি 144 ধারা আসলে গাজীপুর, পুরো গাজীপুরে ছিল, এই জায়গাটা থেকে যদি। হ্যাঁ, আমি পরিষ্কার করব, কারণ এই গাজীপুরের জনসভা নিয়ে মেজর আখতারুজ্জামান এবং অ্যাডভোকেট সমর রেজাউল করিম অনেকগুলো কথা বলেছেন, যেটা আমি যদি পরিষ্কার না করি তাহলে জাতির সামনে আমি দায়বদ্ধ হয়ে যাব। দেখুন, 144 ধারা যে একটা বিশেষ এলাকার উপরে দিতে হয় আইনজীবী হিসেবে সেটা আমি জানি, কিন্তু আপনি দেখুন যে গাজীপুরের এসপির বক্তব্যটা কি ছিল। আপনি বলবেন যে এসপি বক্তব্য দিলেই তো আর পুরো গাজীপুরে 144 ধারা জারি হয় না। দেখুন, 1974-এ আমরা স্লোগান শুনেছি, আইনের শাসন চাই না, শেখ মুজিবের শাসন চাই। এখন কি আইনের শাসন আছে? আইনের শাসন যদি থাকতো তাহলে 144 ধারা এই কিছু এলাকার মধ্যেই থাকতো, পুরো গাজীপুরে থাকার প্রশ্নই ওঠে না, আইনেও কভার করে না। আর তাই যদি থাকতো তাহলে বেগম খালেদা জিয়ার 5টি মামলার 2টি মামলা বিশেষ আদালতে যায়, আর পাশাপাশি আরেকজন নেত্রীর 13টি মামলা কোন দিক দিয়ে রাতের অন্ধকারে পরিষ্কার হয়ে গেছে আমরা কিছুই জানি না। শুধু বলেন যে না, দুদক তো মামলা প্রত্যাহার করেনি, মামলায় এমনি খালাস হয়ে গেছে। কোন দিক দিয়ে কবে উনি কোর্টে গেলেন আমরা কিছু জানি না। সেটা হাইকোর্টে কোয়াশমেন্ট হয়েছে, ওই কোয়াশমেন্টের জন্য বেগম জিয়ার মামলাও গিয়েছিল, হয়নি। কাজেই এগুলো বলে লাভ নেই। বাংলাদেশে আইনের শাসন নেই, ব্যক্তির শাসন। কাজেই এটা খুব পরিষ্কার। আর মেজর আখতারুজ্জামান অনেকগুলো কথা বলেছেন। তার আগে আমি সমর রেজাউল করিমের আরেকটা কথার জবাব দেই। বলছেন যে সরকার বাধা দেননি গাজীপুরের সমাবেশে। এই যে হাস্যকর কথা বলেন দায়িত্বশীল একজন অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক, উনি বলেন সরকার বাধা দেননি। সরকারি দল সেখানে দখল করে সারাক্ষণ লাঠি মিছিল করছে, পুলিশ পাহারা দিচ্ছে, আর আমরা গেলে পুলিশ গুলি ছুটছে, আমাদেরকে যেতেও দিচ্ছে না। তাহলে পুলিশ কি সরকারের না? ছাত্রলীগ কি সরকারের না? এবং তারপরেও যাতে করে আমরা সভাটি না করতে পারি 144 ধারা জারি করলেন। আর ওখানকার এসপি বললেন যে সারা গাজীপুরের কোথাও সভা করতে দেওয়া হবে না। তার মানে কি, সারা গাজীপুরেই 144 ধারা যদিও আইনে কভার করে না। আমি আশা করি পরিষ্কার করতে পেরেছি। আর আমাদের মেজর আখতারুজ্জামান আমাদের বিএনপির গঠনতন্ত্র সম্পর্কে প্রশ্ন করেছেন। উনি বিএনপির গঠনতন্ত্র কি জানেন? উনি বিএনপি করেছেন অনেক আগে, এখন উনি বিএনপির সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, নইলে বিএনপির নেত্রী সম্পর্কে এ ধরনের কথা বলতে পারতেন না। আমরা ওই মির্জা গোলাম হাফিজকে এবং ব্যারিস্টার সালাম তালুকদারকে স্মরণ করি না না করি এটা উনি কি জানেন? আর আমাদের অ্যাডভাইজারদেরকে উনি বস্তা পচা বলেন, নানান গাল দিয়েছেন, তাতে আমাদের কিছু যায় আসে না। কারণ আমাদের পরিচ্ছন্ন রাজনৈতিক ইতিহাস আছে এবং আমরা অ্যাডভাইজাররা ওই সুশিক্ষায় শিক্ষিত, বেগম জিয়াকে সুন্দর অ্যাডভাইস করি বলেই আজকে বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। উনার মতো মানে উচ্ছিষ্ট মেজরদের কাছে আমাদের জানতে হবে না যে বেগম খালেদা জিয়াকে কি অ্যাডভাইস দিতে হবে। বাংলাদেশের রাজনীতিতে আখতারুজ্জামানের মতো উচ্ছিষ্ট মেজর ওই এখন উচ্ছিষ্ট অবস্থায় আছে। আজকে বিএনপির পক্ষে কথা বলেন, কালকে আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, সুযোগ পেলে বিএনপির বিরোধিতা করেন। উনি যেভাবে আমার উপরে আক্রমণ করেছেন, আমি অত্যন্ত ভদ্র ভাষায় কথা বললাম, নোংরা ভাষায় বলা উচিত ছিল, কিন্তু আমি নিজে ভদ্রলোক, এর চেয়ে নোংরা ভাষা ব্যবহার করা আমার মনে হয় যে সম্ভব নয়। আমার মনে হয় এই শব্দটি যথেষ্ট ভদ্র হলো কিনা, শালীন হলো কিনা আমি জানি না। আপনার বক্তব্য শেষ হলো, আমি অ্যাডভোকেট সমর রেজাউল করিমের কাছে আসবো একটি বিষয়। আমি শুধু এটুকু বলবো যে বিএনপি আইন মানে বলেই বিএনপি ওইখানকার ওই সমাবেশটি করেনি। আর বিএনপি যে সবচেয়ে জনপ্রিয় দল, গত 10টি সমাবেশ তার প্রমাণ হয়েছে। রেজা ভাই, আমি যদি আপনার কাছে জানতে চাই যে হ্যাঁ, আপনারা টেকনিক্যালি যে কথা বলছেন যে আমিও কিছুদিন
সেই ট্রেনিং এর কারণে আমি জানি যে 144 ধারা আসলে একটি নির্দিষ্ট এলাকায় করতে হয়, কিন্তু আসলে গাজীপুরের এসপি কিন্তু বলেছিলেন যে 144 ধারা তো আসলে তিনি আরো অনেক জায়গায় ইম্পোজ করতে পারেন। সেই অর্থ থেকে আমরা ধরে নিব কিনা যে কোনো জায়গায় সভা ডাকা হোক সেই জায়গায় 144 ধারা দেওয়া হতো আসলে গাজীপুরের এসপির কথাটি প্রমাণ হয় কিনা। আরো একটি কথা তিনি বলেছেন, আপনি বারবার বলেছেন সরকার এখানে কোনো বাধা দেয়নি, কিন্তু আমরা দেখেছি সরকারের সমর্থক বাহিনী সেখানে ছিল, দখল করেছিল, সেই জায়গাতে আসলে কাউকে ঢুকতে দেওয়া হয়নি, এবং সেটা আজকে থেকে না, অন্তত আরো 4-5 দিন, 6-7 দিন, 10 দিন আগে থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। দেখুন, বিষয়টা হলো সরকারের বাহিনী যে কথাটা বলছেন, সরকার সমর্থক বাহিনী না, একটা ছাত্র সংগঠন তাদের ক্ষোভের কথা প্রকাশ করেছে। সেই ছাত্র সংগঠন বলেছে এখানে আমরা সমাবেশ করব। সরকার যদি তাদের অ্যালাউ করতো তাহলে কিন্তু সরকার সেখানে স্বজনপ্রীতির পরিচয় দিত। সরকার কিন্তু ছাত্রলীগকে সেখানে সমাবেশ করতে দেয়নি। আর 144 জারির অথরিটি কিন্তু ডিস্ট্রিক্ট পর্যায়ে এসপি সাহেবের নয়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের। কাজেই এসপি সাহেব কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। এবং বিএনপি অফিসে বলছে যে কোনো মূল্যে আমরা সমাবেশ করব, তারপর লেজ গুটিয়ে ঘরে উঠিয়ে যাওয়া। ক্ষমতাটা কিন্তু এসপি সাহেবদের কাছেই। না, আপনি বিভ্রান্তকর কথা বলছেন অনেকগুলো, কিছু কথা রিপ্লাই দিতে হবে। উনি বলছেন 74 সনে শুনেছে আইনের শাসন চাই না, শেখ মুজিবের শাসন চাই। 74 সনে আহমেদ আজম কোথায় ছিলেন আমি জানি না। এই জাতীয় বিভ্রান্তিকর কথা ওনাদের বলা শুরু হয়ে গেছে। জাতির জনক বঙ্গবন্ধুকে রাজাকার বলার মতো যে দল এবং দলের নেতারা, তাদের উপদেষ্টাদের কাছ থেকে এই জাতীয় মিথ্যাচার টেলিভিশনে আমার শুনতে হবে। নাম্বার 2, উনি বলছেন 13টি মামলা রাতের অন্ধকারে কোথায় চলে গেল। আহমেদ আজম খান অ্যাডভোকেট হতে পারেন, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস না করলে ওইটির সমস্যা হয়। 13টি মামলা রাতের অন্ধকারে গেল, সুপ্রিম কোর্ট কি রাতের অন্ধকারে বসে? 13টি মামলা আদালতের শুনানির মধ্য থেকে, 13টি মামলা না 4টি মামলা আদালতের শুনানির মধ্য থেকে শেষ হয়েছে, বাকি মামলাগুলোকে কোয়াশিং এর মধ্য দিয়ে শেষ হয়েছে। উনি বলেন রাতের অন্ধকারে চলে গেল কোথায়? আর রাতের অন্ধকারে হাইকোর্টে মামলা যায় না, রাতের অন্ধকারে কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া যায়, রাতের অন্ধকারে জেলখানার ভিতরে মানুষকে ডেকে এনে খুন করা যায়, রাতের অন্ধকারে মুক্তিযোদ্ধা অফিসারদেরকে শত শত অফিসারকে হত্যা করা যায়। সেই ব্যক্তি যিনি এই ঘটনা ঘটাতেন, জিয়াউর রহমান, তার দলের উপদেষ্টা, তো এই জন্য উনি সুপ্রিম কোর্টকে অ্যাটাক করে যে কথাগুলো বলছেন রাতের অন্ধকারে, সুপ্রিম কোর্ট কি রাতের অন্ধকারে বসে? আর একটা বলছেন যে ওনাদের কোথাও করতে দেবে না। আর ডাকলে লোক যদি না আসে, হেফাজতের পাশে সবাইকে আহ্বান জানিয়েছিলেন, কেউ ওনাদের আসে নাই। বেগম খালেদা জিয়া আহ্বান জানালেন সমাবেশ করব, কাজের বেটি ছাড়া আর ওনার সঙ্গে কেউ নাই সমাবেশে। এই জাতীয় জনবিচ্ছিন্ন অবস্থানে থাকার পরে কথাবার্তা গুলোকে আমার মনে হয় পরিশীলিত, পরিমার্জিত আকারে বলা ভালো। কাউকে উচ্ছিষ্ট বলাও ঠিক না। আবার উনি যেখানে আছেন সেই দলের রাজনীতির বর্তমান যে চর্চা, উনি টোটালি বলেন নোংরা রাজনীতি আওয়ামী লীগ করে। আরে বিএনপির তো কোনো রাজনীতি নাই। অবৈধভাবে ক্ষমতা দখল করার পর সর্বোচ্চ আদালত বলছে দেশদ্রোহী, দেশ দখলকারী। তারা আবার নোংরা রাজনীতির কথা বললে টেলিভিশনের স্বাভাবিক পরিবেশও থাকে না, টকশোর পরিবেশও থাকে না। আমি মনে করি কনস্ট্রাকটিভ আলোচনা হওয়া উচিত। উচ্ছিষ্ট মেজর না তো, মেজর আখতারুজ্জামান তো মেজর ছিলেন, উনি উচ্ছিষ্ট ছিলেন না। বিএনপির সঙ্গে সম্পর্কে অবনতি ঘটতে পারে। আমি বলছি দেখুন, বিএনপি জেনারেল মাহবুবুর রহমানকে জিয়ার মাজারে জুতো পেটা করছে, সেই মেজর জেনারেল মাহবুবুর রহমানকে দলে নেয় নাই। বিএনপির কাউন্টার বিএনপি গঠন করেছিল মেজর হাফিজ, তাকে বিএনপি দলে নেয় নাই। কুকুরে লেজ লড়াই, লেজে কুকুর লড়াই, সেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিএনপি নাই। আমরা আসলে ব্যক্তিগত পর্যায়ের কথাটা যে আপনি বললেন, যখন বস্তা পোষা অ্যাডভাইজার বলল তখন তো প্রতিবাদটা করলেন না। শেষ করি, আমরা সর্বশেষ বিরতিতে যাচ্ছি। মেজর আক্তার, আপনি যদি কোনো কিছু এই প্রসঙ্গে বলা থাকে এই পর্যায়ে, তাহলে যদি আপনি শেষ করেন, তারপর আমরা বিরতিতে যাব। আমি ধন্যবাদ দিই আজম সাহেবকে, অনেক অনেক ধন্যবাদ দিই। উনি উচ্ছিষ্ট মেজর বললে ওনার লেভেলটা কোথায় আছে উনি প্রমাণ করে দিলেন, এবং বেগম খালেদা জিয়াকে কি ধরনের উপদেশটা উনি দিতে পারেন এটা জাতির সামনে উনি দেখিয়ে দিলেন। এবং তারিখ কোথায় যে বস্তা বস্তা বললেন, আমি তো খারাপ, আমি তো পচা, আমি তো খারাপ, কাজে খারাপ, আমি তো খারাপ, আমি তো খারাপ, আমি তো হতাশ, আমি তো দলে নাই বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে। আমি তো খারাপ, আমি তো বলছি শেষ করে দেব। খারাপকে যদি খারাপ বলছেন সেটা তো ভালো কথা। জনগণ জেনে গেল, ভালোকে ভালো বলতে হবে। জনগণ জেনে গেল যে আপনি খারাপ চিনেন কিনা। আপনি মেজর আক্তারকে উচ্ছিষ্ট বলেন নাই, আপনি বলছেন এটা উচ্ছিষ্ট মেজর। হ্যাঁ, তা উচ্ছিষ্ট মেজর বলেছেন, কে উচ্ছিষ্ট বলছি, মেজরদেরকে বলি নাই আমি। আপনি কথা বলেন, এই যে এখন আবার চামড়া বাজাচ্ছেন, এখন আবার চামড়া বাজাচ্ছেন, এখন আবার চামড়া বাজাচ্ছেন, এখন আবার মেজরদের কাছ থেকে চামড়া বাজাচ্ছেন। কি বলেন আপনি? এই উচ্ছিষ্টদের বলছেন, আমার কথা হচ্ছে আপনি 20 সেকেন্ডে শেষ করে দেন। 20 সেকেন্ডে উচ্ছিষ্ট বলেছেন, সেজন্য ওকে সাধুবাদ জানাই। এবং ওনার দ্বারা এটা প্রমাণিত হলো যে উপদেষ্টা যিনি করেছেন, এবং দেখেছেন একটা আইনজ্ঞ, উনি বলেছেন সুপ্রিম কোর্টে যারা প্র্যাকটিস করেন না, আরেকজন আইনজ্ঞই বলছেন। এখন বিএনপির এই অবস্থা হয়েছে, ইনশাল্লাহ আমরা এই সমস্ত উপদেষ্টাদের হাত থেকে বিএনপি অবশ্যই রক্ষা করব, অতীতেও করেছি।